গল্পটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি এবং ভৌতিক দুনিয়ার সকল শ্রোতাবৃন্দরা অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম বাদশাহ। আমি আজকে একটা গল্প কালেক্ট করেছি ভৌতিক দুনিয়া শেয়ার করবার জন্য। গল্পের নাম 0 পয়েন্ট। এই গল্পের মূল লেখকের নাম শিশির বিশ্বাস। শুরু করছি গল্পটি। তাওয়াং থেকে ভোর সকালে বের হওয়া অনেক হিসেব কষে পূব আকাশে পাহাড়ের ওধারে তখন সবে আলোয় আভাস। নতুন বোলেরা গাড়ি, ড্রাইভার বসন্ত ফকুন বয়সের ছোকরা হলো। আসবার সময় টের পেয়েছি স্টিয়ারিং হাত পাকা। আগের দিন যখন কথা হয় ও জানিয়েছিল ভোর 5টার আগে বের হলে বিকেলের মধ্যেই 0 পয়েন্ট পার হয়ে যেতে পারবে। আসলে আমাদের আতঙ্ক ওই 0 পয়েন্ট নেই। পাহাড়ি পথ হলেও উচ্চতা এমন বিরাট নয়। টিপি লজ থেকে মাত্র ঘন্টা খানেকের পথ। ঝকঝকে রাস্তা, প্রতিনিয়ত আর্মির গাড়ি চলছে, কিন্তু পাহাড়ি পথে এমন কুয়াশা আগে দেখিনি। বেলা তখন দুপুর। জোরালো ফগ লাইট জ্বালিয়ে অল্প দূরের জিনিসপত্র ভালো করে নজর পড়ে না, অথচ ঘন ঘন বাঘ। তারই ভেতরে উল্টো দিক থেকে ছুটে আসা আর্মির গাড়ি। অগত্যা অল্প সময়ের মধ্যে উৎকণ্ঠায় সবার বুক যেন হিম হবার জোগাড় হলো। ভাগ্যিস বসন্ত ফুকনের পথে অনেকবার যাওয়া আসা হয়েছে, তাই সমস্যাটা হয়নি। এই ভয়ানক অভিজ্ঞতার মাথায় গেঁথেছিল বলে তাওয়াং থেকে রওনা হয়েছিলাম ভোর 5টার আগে। তবু গোল হয়ে ট্যাঙ্গা পৌঁছাবার পর উঁচু পাহাড় থেকে তখন অনেকে নেমে আসা হয়েছে। পথের পাশে বিশাল মিলিটারি ক্যান্টনমেন্ট, দোকানপাট, মানুষের ভিড়। এবং ঘড়ির দিকে তাকিয়ে নির্মলদা হঠাৎ করে বললেন, বেজায় খিদে পেয়েছে। কিন্তু এরপর তো আর তেমন কোনো জায়গা নেই, গাড়ি দাঁড় করালে হয় না। ব্যাপারটা একদম তো মিথ্যে নয়। সেই ভোরে পথে সামান্য চা জল খাবারের পর পেটে আর কিছুই পড়েনি। ব্যাপারটা আগে একেবারেই ভাবা হয়নি, অথচ বমডিলায় সহজে সেরে ফেলা যেত। রেস্ট হতো ইঞ্জিনেরও। খুব দরকার ছিল ওটা। আমাদের তাগাদায় বসন্ত কিছুই বলেনি। অগত্যা বমডিলা ছড়িয়ে ঘন্টা খানেক নামার পরেই ঝামেলাটা হলো। আচমকা ইঞ্জিন বন্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো গাড়ি। রেডিয়েটরটা অত্যাধিক গরম হয়ে গেছে। পাণ্ডব বর্জিত স্থানে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য দাঁড়াতে হলো বেশ কিছুক্ষণ, অথচ খন্ডি বৃত্তির কোনো ব্যবস্থা করা হলো না, বা গেলও না। পেছন নির্মলদার পাশে বিভাস। আমি নীরবে ওর দিকে তাকালাম। বিভাস বলল, থাক না নির্মলদা, অনেকটা সময় চলে যাবে কিন্তু। নির্মলদা কাঁচুমুচু হয়ে বলল, হ্যাঁ তা ঠিক, কিন্তু আর তো পারা যাচ্ছে না রে ভাই, পেটে তো কিছু দিতেই হবে এবার। কি হে বসন্ত, সামনে এখন যে পথ, হাত চলবে তো? আমাদের মধ্যে নির্মলদা হচ্ছে সবচেয়ে বয়স্ক, অফিসে পদমর্যাদায় সম্পূর্ণ মানুষ। তার ইঙ্গিতটাও স্পষ্ট। স্টারিং হাতে বসন্ত ইতস্তত করে সামান্য ঘাড় নাড়ল, বুঝিয়ে দিল পেটে কিছু পড়লে বরং সুবিধাই হবে। সুতরাং থামতে হলো গাড়ি। টাঙ্গা শহর হলেও এই অবেলায় হোটেল রেডি খাবার পাওয়া গেল না, সুতরাং অপেক্ষা করতে হলো। পেটের ব্যবস্থা করতে ফের যখন গাড়ি ছাড়া হলো বিকেল 5টা বা 4টার দিকে, নাগ মন্দির ছাড়িয়ে গাড়ি উঠল ট্যাঙ্গা নদীর ব্রিজের উপরে। পাহাড়ি নদী হলেও ট্যাঙ্গা মোটামুটি সমতল জায়গা। নদীটাই এখানে বেশি চওড়া, বড় বড় বোল্ডার ফাঁক দিয়ে দুরন্ত জলধারা। ওপারে জমকালো নেজিনো রিসর্ট। এখানে বিদেশি টুরিস্ট বেশি, তাদের জন্য কয়েক ছিপে ফেলে রীতিমতো মহাশোল মাছ ধরছিল। গাড়ি থেকে হাঁ করে দেখছি। আমরা ব্রিজে পার হবার আগে একজনের ছিপে বড় একটা মাছ পড়ল। দেখে খুশিতে যেন ফেটে পড়ল বসন্ত। কপালে হাত ছুঁয়ে বলল, ভাববেন না স্যার, সামনের সময়টা ভালো হচ্ছে, বুঝতে পেরেছেন? দাঁড়ান দেখেই যাই। আসলে ভয়ঙ্কর খিদায় পেটে গরম চিকেন পরাটা পড়ার পর সবার মনেই তখন কিছুটা সুফুর্তি। আমরাও আপত্তি করলাম না। বসন্তই জানালো এসব পাহাড়ি নদীর মহাশোল মাছ খেলিয়ে তোলা দেখার মতো জিনিস।
সত্যি তাই। ঘটনাস্থলে ব্রিজ থেকে সামান্য দূরে, অতঃপর 10 মিনিট প্রায় রুদ্ধশ্বাস পার হয়ে গেল। সত্য তোলা বড় সড়ো এক মহাশোল মাছ সহ বিদেশি সাহেবকে চেয়ার করে বসন্ত অবশ্য এরপর দেরি করেনি। গাড়ি ছেড়ে দিয়েছিল প্রায় সঙ্গে সঙ্গে, জানিয়ে দিয়েছিল আকাশ যা আলো, চিন্তার কারণ নেই। অভিজ্ঞতায় জানি অচেনা পথে গাড়ির ড্রাইভার হলো ভগবান। সেই ভগবান যদি খুশি থাকেন, যাত্রীরাও নিশ্চিত হবেন। অবশ্যই, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই অবস্থা বেশিক্ষণ বজায় রইল না। 0 পয়েন্ট জোন আসতেই তখন বেশি দেরি নেই। বসন্তের মানসিক প্রস্তুতি সম্ভবত শুরু হয়ে গিয়েছিল তখন থেকে। ওই সময় উল্টো দিক থেকে একটা ট্রাক কাছে আসতে বসন্ত গাড়িটা স্লো করে হাত তুলে জিজ্ঞেস করলো, সড়ক কা হাল कैसे है आज जनाब? बहुत बुरा भाई। ট্রাকের ড্রাইভার কপালে হাত ছোঁয়ালো। জোয়াত করে আজ? হ্যাঁ, সামালকে যাইয়ে। ট্রাক চলে গেল। ততক্ষণে বসন্তের মুখ প্রায় ছায়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে। সামনের সিটে ছিলাম আমি। প্রমাদ যেন গুনলেও কিছুই আর পড়িনি। পিছনে দুজন উদ্বিগ্ন মুখে বলল, সে কি বালু বকুম যে আজ পৌঁছতেই হবে। গুয়াহাটির ছেলে বসন্ত বাংলাটি ভালোই জানে। আর চোখে আমার দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বলল, ভাববেন না স্যার, সন্ধ্যার আগে 0 পয়েন্ট জোন একেবারে পার করে যেতে পারবো। গাড়ির গতি বসন্ত অবশ্য এরপর বাড়িয়ে দিয়েছিল আরো, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কুয়াশা ইতিমধ্যে অল্প অল্প করে বাড়তে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে চারপাশটা যেন কুয়াশা প্রায় অন্ধকার হয়ে গেল। আসবার সময় যে অবস্থা দেখেছিলাম তার চেয়েও বেশ ভয়ঙ্কর হয়ে গেল। অবশ্য সেটাই স্বাভাবিক। তখন ছিল ভর দুপুর, আর এখন পরন্ত বিকেল। সম্ভবতই গাড়ির ভেতরে ঘন অন্ধকার, কেউ কাউকে দেখতে পারছি না। পেছনের সিটে নির্মলদা আর বিভাসদা প্রায় থম মেরে বসে আছে। বিভাস বসন্তকে কিছু বলতে যাচ্ছিল, নির্মলদা চাপা গলায় বললেন, থাক, এখন আর ডিস্টার্ব করার দরকার নেই। অগত্যা নেমে গেল বিভাস, কিন্তু নির্মলদার গলার স্বরে বুঝতে অসুবিধা হলো না যে ভয়ঙ্কর টেনশনের ভিতরে রয়েছেন তিনি। অবস্থা যে মোটেই সুবিধার নয় ততক্ষণে বুঝতে বাকি রইল না কারোর। ইতিমধ্যেই গাড়ির দুটো ফগ লাইট জ্বেলে দেওয়া হয়েছে। তাদের সামনের রাস্তার মাঝে হলুদ রঙের ডিভাইসটার লাইন ছাড়া আর কিছুই প্রায় দেখা যাচ্ছে না। ডান দিকের পাহাড় বা বাঁ দিকের গভীর খাঁজ সবই যেন ঘন কুয়াশায় ঢেকে গেছে। বসন্ত থম হয়ে সেই ডিভাইডারের লাইন ফলো করে গাড়ি চালাচ্ছে পাকা হাতে। তাই ম্যানেজ করে নিতে পারছে, কিন্তু সেটাও যে কতক্ষণ সম্ভব হবে বুঝতে পারছিলাম না। সবে মাত্র 0 পয়েন্টের জোনে ঢুকেছিলাম। মূল 0 পয়েন্টটা এখন অনেকটাই পথ বাকি। কুয়াশা ক্রমে আরো ঘন হবে। সামনের ওই ডিভাইডার লাইন কতক্ষণ দেখা যাবে সেটাই একটা আশঙ্কা এখন। হঠাৎ পেছন থেকে একটা ট্রাক দেখা গেল। বসন্ত গলা ঝেড়ে একটা চাপা গলায় বলল, স্যার বাইরে একটু টর্চ মারুন না, ট্রাকটাকে ওভারটেক করা যায় কিনা দেখুন না। বসন্তর মতলব টের পেয়ে কিছুটা যেন ভরসা পাওয়া গেল। টর্চ কাছে ছিল না। পিছনে বিভাসকে বলতে সে ব্যাগ হাতড়ে টর্চ বের করে এগিয়ে দিল। বাইরে খাদের দিকে আলো ফেলে দেখা যাচ্ছিল সামান্যই। তবুও বসন্তকে কিছু নির্দেশ দিয়ে সাহায্য করার চেষ্টা হলো। বসন্ত তাতেই প্রায় অসাধ্য সাধন করে ফেলল। বাই খাদের দিকে অনেকটাই ধরে পিছনের ট্রাকটাকে ওভারটেক করে জায়গা করে দিল, কিন্তু একটু বাদেই বোঝা গেল পেছনের ট্রাক আমাদের ওভারটেক করতে রাজি নয়। সে পেছনে চলতে চায়। অগত্যা গাড়ি ফের সেই রোড ডিভাইডারের লাইন ওপরে। ভাগ্যিস উল্টো দিক থেকে কোনো গাড়ি নেই, তাই রক্ষা। যাওয়ার দিন এমন হয়নি। দিনের বেলা উল্টো দিকে হার হামেশায় গাড়ি পাওয়া গেল। ভাবতে গিয়ে আতঙ্কিত যেন বুকটা আরো বেশি চেপে বসলো। পথের অবস্থা একেবারেই ভালো নয়। নিয়মিত ড্রাইভাররা ব্যাপারটা জানে বলে আগে থেকে থেমে গেছে কোথাও। কুয়াশা কিছু হালকা হবার অপেক্ষায় রয়েছে। গুম হয়ে বসে তাই ভাবছিলাম। অন্ধকার ঘন ঘন তাকাচ্ছিলাম পাশের বসন্তর দিকে। ইতিমধ্যে গাড়ির গতি আরো কমিয়ে দিয়েছে। হঠাৎ চারপাশ কাঁপিয়ে দুমুর
শব্দে বিশাল এক আওয়াজ হলো। ভেতরে অন্তরাম যেন একেবারে কাঁপিয়ে দিল। প্রায় সিটিয়ে গিয়েছিল সবাই। চারপাশে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে সে আওয়াজের রেশ তখনও কাটেনি। পেছনে নির্মলদা আর বিভাসদা যেন আটকে উঠেছিল আর বলল, কি হলো? কোনো গাড়ি খাদে পড়ে গেল নাকি? না, বোধহয় স্টিয়ারিং হাতে বসলো। সম্ভবত ল্যান্ডস্লাইড, পাহাড়ে ধস নেমেছে। যাওয়ার সময় টিভিতে এক রাত ছিলাম, বিকেলে অর্কিড রিসার্চ সেন্টারে ঘুরে দেখেছি, অথচ স্টিয়ারিং উধারে পাহাড়ের দিকে থেকেই আচমকা এমনই এক অজান আওয়াজ যেন কানে এলো। কিন্তু সে দিনের বেলাতে। আমরাও পাহাড় থেকে দূরে বাগানের সমতলে চলে এসেছি। বর্তমানে অনুভূতিটা একেবারেই অন্যরকম। বিভাস ধরা গলায় বলল, দিরাং বা ট্যানায় রাত কাটিয়ে দিলেই মনে হয় ভালো হতো, বুঝছিস? বসন্ত তাই বলে শুনে বলল, তাহলে একটা কাজ করি স্যার, 0 পয়েন্টের টপে গাড়িটা দাঁড় করানোর জায়গা রয়েছে না? তেমন বুঝলে অনেক জায়গায় দাঁড়িয়ে আছে। বলেন তো সেখানে গাড়ি দাঁড় করাতে পারি কিনা? বুঝতে পারছেন আমাদের অবস্থা তো কোনটা ভালো নয়। ভূত বসন্ত নিজেই সে ঘাবড়ে গেছে বুঝতে পেরেছিলাম, কিন্তু কেউ উত্তর করলো না। আসলে গুয়াহাটি থেকে আগামী পরশু সকালে কলকাতার ফ্লাইট। একটা নষ্ট মানে প্রোগ্রাম বাতিল। কি করবো ভাবছি। পেছনের ট্রাকটা ঘন ঘন হর্ন বাজিয়ে যাচ্ছে। সাইড চাচ্ছে। আগের বারের মতো অনেক কষ্ট করে খাদের দিকে যেন সাইড করে দেওয়া হলো। ট্রাকটার সামনে চলে আসতেই প্রায় ঘামে যেন জ্বর ছাড়লো বসন্তর, এবং খুশিতে হালকা সিটি দিয়ে উঠলো মস্ত বড় ট্রাকটা। এবং পেছনে লাল ব্যাগ লাইটটা যেন ঘন কুয়াশার ভেতরে জল জল করছে। সে আলো লক্ষ্য করে বসন্ত নিশ্চিন্তে গাড়ি জানাতে লাগলো। দেখে মাথাটা অনেকটা হালকা হয়ে গেছিল। কিন্তু সেই অবস্থা বেশিক্ষণ বজায় রইল না। মিনিট 30 মধ্যে 0 পয়েন্টের টোপে পৌঁছে সামনের ট্রাক সাইডে দাঁড়িয়ে গেল। আর এগোবে না। সামান্য ইতস্তত করে দাঁড়িয়ে গেল বসন্ত। স্যার, আর্মি ট্রাক যখন ভরসা পাচ্ছে না, আর না এগোনোই ভালো। ইতিমধ্যে ভেতরে আলো জেলে দেওয়া হয়েছে। ঘাড় ফিরিয়ে পেছনে দুজনের দিকে তাকালাম। কারো মুখে কোনো কথা নেই। খোঁজ খবর নিতে বসন্ত ইতিমধ্যে নেমে গেছে। হাতে টর্চ নিয়ে নেমে পড়লাম আমিও। ঘড়িতে সবে 8টা। রাত এমন বেশি নয়। ঘুটঘুটে অন্ধকারের ভেতরে আপস অ্যান্ড ডাউন দুদিকে সারি দিয়ে গোটা 20 গাড়ি দাঁড়িয়ে আছে। তবুও প্রায় সবকিছু নিঝুম, কোথাও সারা শব্দ নেই। পথের ধারে একটা ছোট্ট পুলিশ বুথ। 2জন পুলিশ জুবুথুবু হয়ে বসে আছে। পাশে একটা চায়ের ঠেক। বেঞ্চে বসে নিস্তব্ধে যেন চায়ের গ্লাস থেকে যেন কয়েকজন মানুষ আছে। ঠান্ডা শরীর যেন আরো গরম করে নেবার চেষ্টা। কারো মুখে কোনো কথা নেই। পথের হদিশ নেবার জন্য আলাপ জমাবার চেষ্টা করেও বিশেষ লাভ হলো না। প্রায় থমথম হয়ে বসে রইল সবাই। এক সর্দারজি শুধু বলল, আজ বেশি রাতেও ভালুংপং রীতিমতো পৌঁছাতে পারলে আগামীকালটা ইচ্ছে মতো কাটানো যেত ওখানে। পরের দিন খুব ভোরে রওনা হয়ে যথাসময়ের মধ্যে গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছালো। কি আর করা যায় ভাবছি, হঠাৎ পাশ থেকে পরিষ্কার বাংলায় কে বলল, কি ভাবছেন স্যার? আজ কুয়াশা যা অবস্থা না, আগামীকাল সকাল 8টায় কেউ নড়বে না এর ভিতরে। টর্চের আলোয় তাকে দেখি পাশে দাঁড়িয়ে একজন মানুষ। বয়স 60-এর কম নয়, তবে যথেষ্ট মজবুত চেহারা। কিন্তু মুখের দিকে তাকিয়ে কিছু বিস্মিত হলাম। মানুষটা বাঙালি নয়, স্থানীয় মনপা বা তিব্বতী আদলে আছে, কিন্তু তা নিয়ে মাথায় ঘামাবার কোনো অবস্থা তখনও নেই। বললাম, কিন্তু আমাদের হাতে একেবারেই সময় নেই। এদিকে ড্রাইভার সাহস পাচ্ছে না। বেশ বিপদেই পড়ে গেছি আমরা। একটা কথা বলবো স্যার? লোকটা সামান্য ঢেকে গেলে বলল, আমরাও একই অবস্থা। ভাড়ার গাড়িতে আসছিলাম, ড্রাইভার আর যেতে রাজি হচ্ছে না। যদি রাজি থাকেন একটা সমাধান ব্যবস্থা করতে পারি। লোকটা কি বলতে চাইছে কিছুটা আঁচ করতে পারছিলাম, তবুও কথা না বলে তাকিয়ে রইলাম। লোকটা বলল, স্যার, আমার নাম জনজি, অ্যাংলো চাইনিজ, তেজপুরে বাড়ি। গাড়ি চালাতাম। এই পথে বহুবার গাড়ি ড্রাইভ করেছি। তখন পথ এত ভালো ছিল না। যদি রাজি থাকেন আমি ড্রাইভ করে নিয়ে যেতে পারি। চাকরির বাইরে নানা রকম বই পড়ার অভ্যাস, তবে এই ব্যাপারে সঙ্গী নির্মলতাও কিছুটা কম নয়। বাড়িতে বসার ঘরে গোটা কয়েক আলমারি বইতে বোঝায়। তার মধ্যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা,
রয়েছে এক সেট। অনেক খরচ করে আনিয়েছেন। ওই বইয়ের টানে নির্মলদার বাড়িতে প্রায় হানা দেওয়ার অভ্যাস। সেই দৌলতে জানি তেজপুরে একসময় বেশ কয়েক ঘর চীনা সম্প্রদায়ের মানুষ বাস করতেন। চীনের সঙ্গে তাদের ব্যবসায়িক যোগাযোগ ছিল। এই পথে তারা দুজনেই দুদেশের পণ্য আনা নেওয়া করত বলাই যায়। সেই কারণে তেজপুর শহরের তখনও অন্য এক গুরুত্ব ছিল। চীনাদের সম্মানও ছিল শহরে শহরে। তাছাড়া তখন হিন্দি চীনি ভাই ভাই আমল। কিন্তু 1962-র চীন আমলে বা আক্রমণের পরে অবস্থাটা পাল্টে যায়। সে যুদ্ধে চীনা বাহিনী পাহাড় বেয়ে যেন নেমে এসেছিল ঝড়ের বেগে। ভারতীয় সৈন্য তেমন কোনো প্রতিরোধের খাড়া করতে পারেনি। বন্দী হয়েছিল হাজার হাজার ভারতীয় সৈন্য। পাহাড়ি শহর তাওয়াং, ডিলারিং সব যুদ্ধ হবার কয়েক দিনের মধ্যেই চলে গিয়েছিল চীনা বাহিনীর দখলে। এরপর তারা চলে এসেছিল আসামের সমতলে, দখল করে নিয়েছিল তেজপুর শহর। চীনা বাহিনী অবশ্য এরপর একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল এবং আকসাই চীন করেছিল নিজেদের দখলে রেখে তৎকালীন নেফা তথা আজকের অরুণাচল প্রদেশ এবং তেজপুরে ছেড়ে চলে যায়। আর তারই জেরে তছনছ হয়ে যায় তেজপুরের চীনা পরিবারগুলো। ভারতের সেনাবাহিনী ব্যাপক ধরপাকড়াও করে এবং চীনেরা বটে গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হলেও আরো অনেকেই হয়েছে। পরে অন্যরা ছাড় পেলেও চীনা পরিবারগুলো পাঠিয়ে দেওয়া হয় রাজস্থানের সেই দেওয়ানি ডেস্টিনির। সেখানে প্রায় বছর 6 বন্দি করে রাখা হয়। তাদের কেউ পরে আর তেজপুরে ফিরে আসেনি। অযাচিতভাবে হঠাৎ অন্য এক গন্ধ পেয়ে বললাম, তেজপুরে চীনা পরিবার তাহলে কিছু আছে এখনো? হ্যাঁ, যে আছে স্যার। অল্প হাসলেন সে ভদ্রলোক আর বললেন, অল্প 2-4টি আছে। আসলে ওই শহরে জন্ম তো, মাটির টান ছাড়া সহজে ছাড়া যায় না। আমিও পারিনি। ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পেলে চলে এসেছিলেন? হ্যাঁ, ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পেলে বোধ হয় ভালোই হতো স্যার। তবে সেই দিনের জন লির সৌভাগ্য ভালো হয়নি। কিন্তু কেন? অবাক হয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন, সে অনেক কথা স্যার। সামান্য গলা নামিয়ে ভদ্রলোক বললেন, আগেই বলেছি আমাদের ট্রান্সপোর্ট কারবার ছিল। গাড়ি ছিল গোটা কয়েক, আর একটা নিজে ড্রাইভ করতাম। মাল নিয়ে এই পথে চলে যেতাম বমজিরা তাওয়াং পর্যন্ত। ওখানে চীন তিব্বতের ওদিক থেকে মাল আসতো, ফিরতি পথে নিয়ে আসতাম। তখন পথ এত ভালো ছিল না। এই 0 পয়েন্টের কথা তো না বলাই ভালো। তবু কত রাত এই পথ মাল বোঝায় গাড়ি দিয়েছি, পরোয়া করিনি। আসলে হাতে তালুর মতোই পরিচিত হয়ে গেছিল। হানাদার চীনা বাহিনীর কাছে সেই খবর পৌঁছেছিল কেউ তেজপুর ছেড়ে যাবার সময়, তাই গাড়ির ড্রাইভার জন্য আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল। অল্প থামলেন সেই ভদ্রলোক, সামান্য বিরতি দিয়ে বললে উঠলেন, তারপর সে এক ইতিহাস। শুধু বলি, মাস কয়েকের মধ্যে অনেক কাঠকর পুড়িয়ে এদেশে ফিরে আসার একটা ব্যবস্থা করা হয়ে গেছিল। নিজের আত্মীয় স্বজন সবাই তো এই ভারতে, মনটি গেবে কেন? কিন্তু বংজিনা পর্যন্ত এসে তেজপুরে যা খবর কানে এলো না, তাতে আর ভরসা করা যায়নি। ইন্ডিয়ান আর্মি তেজপুর শুধু চীনাদেরই নয়, বন্দি করে নিয়ে গেছে সন্দেহভাজন আরো অনেকেরই। কোনো চীনা পরিবার আর শহর নেই, অগত্যা ফিরে যেতে হলো। তারপর কবে ফিরলেন? হ্যাঁ, প্রায় রুদ্রশ্বাসে প্রশ্নটা করলাম আমি। তখন সে ভদ্রলোক বললেন, সে অনেক দিন পরে কথা স্যার। হাজার হোক নিজের শহর নিজের দেশ, না ফিরে যাই কোথায় বলুন তো? থামলেন ভদ্রলোক। কিন্তু ইচ্ছা থাকলেও ব্যাপারটা আমার হাতে ছিল না। পথের মাঝে অপরিচিত কারো হাতে ড্রাইভিংটা দেওয়া স্বভাবতও গাড়ি ছাড়তে চায় না। বললাম, আমাদের ভাড়া করা গাড়ি, তাই ইচ্ছে থাকলেও ব্যাপারটা ড্রাইভারের উপর নির্ভর করছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি ড্রাইভারকে নিয়ে আসছি। বসন্ত আমার আগে এই গাড়ি থেকে নেমে গেছে। ঘন কুয়াশার ভেতরে খুঁজে বের করা সহজ ছিল না। 2-1 ডেকেও সাড়া পাওয়া গেল না। শেষে গাড়িতে ফিরে গেছে ভেবে সেদিকেই পা চালালাম, কিন্তু নিরাশ হতে হলো। বসন্ত তখনও ফিরেনি। বিভাস আর নির্মলদা উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছিল। আমাকে দেখে নির্মলদা বললেন, কিছু কি হলো? উত্তরে ঘাড় নেবে সত্য পরিচিত জন লির যেন কথা বলে যাচ্ছিলাম। এমন সময় অন্ধকার ফুড়ে বসন্ত এসে হাজির হলো। তারপর বিনা বাক্যে দরজা খুলে ড্রাইভিং সিটে বসেই গাড়ি স্টার্ট দিলাম। তাই দেখে গোড়ায় ভেবেছিলাম হয়তো গাড়ি কিছু একটা দিয়ে সুবিধাজনক কোথাও সাইড করবে, কিন্তু
ভুল ভাঙতে দেরি হলো না। ঘন কুয়াশা ফুঁড়ে গাড়ি ততক্ষণে ফুল স্পিডে চলতে শুরু করেছে। যে মানুষটি খানিকক্ষণ আগে স্টিয়ারিং হাতে রীতিমতো নার্ভাস দেখেছি, তাকে হঠাৎ ওভাবে গাড়ি চালাতে দেখে একসাথে সবাই হাহা করে উঠলাম। কি বসন্ত, পারবে তো? হ্যাঁ। উত্তরে বসন্ত কোনো কথা বলল না, মৃদু ঘাড় নেড়ে সামান্য আশ্বস্ত করলো। ইঙ্গিত বুঝে আমরাও আর কোনো কথা বাড়ায়নি। ঘন অন্ধকার ফুঁড়ে কুয়াশা ভেতরে যেভাবে তখন পাহাড়ি পথে গাড়ি ছুটেছে, তাতে কথা বলার অবস্থা ছিল না। আসবার দিনের বেলাও আলোতে বসন্তকে এইভাবে এই পথে গাড়ি চালাতে দেখিনি। আতঙ্কে প্রায় সবাই যেন কাঠ হবার জোগাড় হলো, কিন্তু আশঙ্কা উড়িয়ে দিয়ে ঘড়ির কাঁটার ঘন্টা খানেক পর আবারও আগের সেটা পৌঁছালো। 0 পয়েন্টে জোন বের করার পর এই প্রথম বড় জনবসতি। রাস্তার দুপাশে দোকানপাট, খানিক উঁচুতে অর্কিড সেন্টার এবং কর্মচারীদের কোয়ার্টার। কুয়াশার সামান্য ছোঁয়া থাকলেও এই সামান্য রাতে বাড়িঘর আর দোকানপাটের আলোয় পথ যেন ছকছকে। বুকে যেন প্রায় প্রাণ ফিরে এলো, সমার ফিরে এলো। আর সেই সময় বড় একটা ব্রেক কষে ফেললাম। ঝাঁকুনিতে থামলে সামনে তাকিয়ে দেখে স্টিয়ারিং এর উপরে বিপজ্জনকভাবে হুমড়ি খেয়ে পড়ে আছে বসন্ত। পাশে বসেছিলাম আমি। তাড়াতাড়ি ঝুঁকে পড়ি সেভাবে এবং লক্ষ্য করলাম বেহুশ হয়ে পড়ে আছে। ডানের ঝাপটা আর আনুপ্রাসঙ্গিক প্রচেষ্টা আর জ্ঞানে ফিরে আসতে মিনিট কয়েকের সময় লাগলো। তারপর চোখ মেলে বলল, স্যার আমি কোথায়? ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। বসন্তের সেই কথায় সবাই যেন আকাশ থেকে পড়লাম। নির্মলদা বললেন, ঘুমিয়ে পড়েছিলেন মানে? 0 পয়েন্টের টপ থেকে এতক্ষণে তো তুমি গাড়ি চালিয়ে আনলে। আমি? অবাক হয়ে বসন্ত বলল। হাত তুলে নির্মলদাকে থামতে ইঙ্গিত করে আমি নরম গলায় বললাম, বসন্ত কি হয়েছিল বলতো? বসন্ত বলল, স্যার। বসন্ত ইতিমধ্যে কিছুটা সামনে দিয়েছে। আমি তখন দাঁড়িয়ে অন্ধকারে আপনার গলা শুনতে পেয়ে এগোতে যাব, কেউ পাশে এসে গা ঘেঁষে দাঁড়ালো। তারপর আর কিছু মনে নেই। সে এখানে কখন এলাম? কি গাড়ি চালিয়েছে এতক্ষণ? বাপরে কি ভয়ঙ্কর ফগ! আগে এই পথে এসেছে, কিন্তু এমন তো দেখিনি কখনো। বিভাস আর নির্মলতা হাও করে তাকিয়ে আছে তখনও। বসন্তকে ওদের জিম্মায় দিয়ে আমি নেমে পড়লাম গাড়ি থেকে। পথের পাশে অদূরে একটা চা কফির দোকান আছে। আসবার দিনে এখানে গাড়ি দাঁড় করিয়ে কফি খেয়েছিলাম। দোকানে আমার পরিচিত। কাছে যেতে বলল, আসুন স্যার, চা না কফি? কড়া করে একটা চা কফি তৈরির অর্ডার দিয়েছে এবং এরপর দাঁড়িয়ে আছে। লোকটা গলা নামে বলল, স্যার আজ সন্ধ্যার পর ওদিকে কোনো গাড়ি নেই, আপনারাই প্রথম। ড্রাইভার উস্তাদ বলতে হবে, বুঝতে পেরেছেন? আমি বললাম, আমাদের ড্রাইভার কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, ওর জন্য হয়তোবা চা কফি লাগতে পারে। আমার এই কথায় দোকানের লোকটি হঠাৎ করে থমকে গেল, গলা নামিয়ে বলল, ড্রাইভারের জ্ঞান ফিরেছে স্যার। 0 পয়েন্টে কারোর সঙ্গে ওর দেখা হয়েছিল নাকি? বলেছে কিছু? দেখা ড্রাইভারের সঙ্গে হয়নি, হয়েছিল আমার সঙ্গে। জন ডি, চেনেন তাকে? হ্যাঁ। না স্যার, সামান্য ইতস্তত করে দোকানে উত্তর দিল, 1962 যুদ্ধের পর চীনা বাহিনী যখন তাকে ধরে নিয়ে গেছিল না, তখন বয়স 40-এর কোঠায়। চিনব কি করে? তবে কিছু বলতে গিয়ে যেন থেমে গেল লোকটা। আমি রুদ্ধশ্বাসে বললাম, তারপর ফিরে এসেছিলেন উনি? বলা মুশকিল স্যার। গত কয়েক বছর হলো এই ঘন কুয়াশার 0 পয়েন্টে তাকে দেখা যায়। যাদের কপাল ভালো থাকে তাদের গাড়ির ড্রাইভ করে শেষ পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। কিন্তু সে তো মৃত, অনেক আগে মারা গেছে, অনেক আগে। মৃত মানুষকে এখনো দেখা যায় এই জায়গাটাতে। তো জেফরি ভাই, এই ছিল গল্প। গল্পটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আমি বাদশা বলছিলাম।